नमस्कार बंधुरा आपनी जदि ओल्ड टैक्स सिस्टेम अनुयायी आपनार इनकाम टैक्स रिटार्न सबमिट करें ताहले 5 लाख टाका पर्यन्त इनकाम होले आपनाके कोनो टैक्स दिते हय ना। एइबार जदि आपनार इनकाम 5 लाखेर बेशी हय तखन आपनी चेष्टा करबेन जे विभिन्न धरनेर अपशन खोजार जाते आपनी आपनार इनकाम टैक्सटा बाँचाते पारेन। तो एखानेते एकटा अपशन आछे इनकाम टैक्सेर 80C। तो এই 80C ধারায় কতগুলো ইনভেস্টমেন্ট অপশান আছে যেখানে ইনভেস্ট করলে আপনার যে পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করছেন সেই পরিমাণ টাকার জন্য আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। আর এই 80C আন্ডারেতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম ট্যাক্সে ছাড় পেতে পারবেন। অর্থাৎ আপনার এই যে ইনকাম 5 লাখ টাকা তার সাথে যদি আরও 1.5 লাখ টাকা আপনি এক্সট্রাও ইনকাম করেন এবং সেই 1.5 লাখ টাকা যদি আপনি 80C আন্ডারেতে যেখানে যেখানে ইনভেস্টমেন্ট অপশান আছে সেখানে ইনভেস্ট করে দেন তখন কিন্তু ওই 1.5 লাখ টাকার উপরেতে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এইবার এই 80C আন্ডারেতে ইনভেস্ট করার জন্য কতগুলো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো কি কি? সেগুলো হলো LICর প্রিমিয়াম হতে পারে। আপনি LICতে যদি ইনভেস্ট করেন তাহলে যে প্রিমিয়ামটা দেন সেই প্রিমিয়ামটা হতে পারে। এছাড়া আছে PPF, ট্যাক্স সেভিং FD, NSC, নাবার্ডের ক্ষেত্রে রুরাল বন্ড, EPF, SCSS স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা। ইভেন আপনি যদি হোম লোন নেন এবং হোম লোনের যদি প্রিন্সিপাল আপনি রিপেমেন্ট করেন তো সেটাও আপনার এই 80C আন্ডারেতে আপনি ট্যাক্স ছাড় পেতে পারবেন। এইবার এই যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো যদি আপনি রিটার্ন দেখেন তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? LICর যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান আছে সেখান থেকে ম্যাক্সিমাম আপনি 6 থেকে 6.5% রিটার্ন পেতে পারবেন। PPF এর ক্ষেত্রে রিটার্ন হলো 7.1%। বাকি পুরো যতগুলো আমি ইনভেস্টমেন্ট অপশনের কথা বললাম সবগুলোর রিটার্ন আপনাকে আমি শো করছি, আপনি পুরো লিস্টটা দেখে নিন, আমি রিড করছি না। সবগুলোর যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখতে পাবেন এদের যে রিটার্নটা এই রিটার্নটা 6 থেকে ম্যাক্সিমাম 8.5%-এর মধ্যেই থাকবে। শুধুমাত্র হোম লোনের প্রিপেমেন্টের ক্ষেত্রে এর রিটার্নটা কত হবে সেটা ডিপেন্ড করছে আপনি কত রেটেতে হোম লোনটা নিয়েছিলেন। আমি যদি বর্তমান দিনেই দেখি তাহলে 8.5 থেকে 9% হোম লোনের ইন্টারেস্ট রেট। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এই ফিক্সড রিটার্ন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এদের ক্ষেত্রে যে রিটার্নটা সেই রিটার্নটা কিন্তু খুব বেশি না, ওই 6 থেকে 8.5%-এর মধ্যে। এবার মনে করুন রাহুলের বয়স 30-এর কোটায়। তো রাহুলের যেহেতু বয়স কম তো সে চায় যে এই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট না করতে। সে মনে করছে যেহেতু তার বয়স কম সেই কারণের জন্য সে একটুখানি এমন জায়গাতে ইনভেস্ট করবে যেখান থেকে একটা ভালো রিটার্ন পেতে পারবে। যেহেতু তার হাতে এখনও অনেক সময় পড়ে আছে সে ভবিষ্যতে হয়তো এই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট করতে পারে, কিন্তু যেহেতু এখন বয়স কম সে একটু ঝুঁকি নিয়ে হলেও এমন জায়গাতে ইনভেস্ট করবে যেখান থেকে বেশি রিটার্ন পাওয়ার সুযোগ আছে। তো সেই রকম একটা অপশন হলো মিউচুয়াল ফান্ড। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই সুযোগটা কি আছে? মিউচুয়াল ফান্ডে কি এই 80C আন্ডারেতে এই যে ট্যাক্সের ছাড় এরকম কোনো অপশান আছে কি? উত্তর হলো আছে। মিউচুয়াল ফান্ডেরও এমন একটা ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করলে আপনার 80C আন্ডারেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো এই যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিটাকে বলা হয় ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড। এর আরও একটা নাম আছে, এটাকে বলা হয় ELSS ফান্ড অর্থাৎ ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি এই ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড বা ELSS ফান্ড নিয়ে বিস্তারিতভাবে বলবো। তো সবার প্রথমেই ELSS ফান্ডের কিছু ফিচার্স আমরা দেখে নিই। প্রথম যে ফিচার্স সেটা খুব ইম্পর্টেন্ট ফিচার, সেটা হলো যে ELSS ফান্ডের কিন্তু একটা লক ইন পিরিয়ড আছে। অর্থাৎ এই ফান্ডে ইনভেস্ট করলে আপনাকে মিনিমাম 3 বছর ইনভেস্ট করতে হবে। অর্থাৎ এই মিউচুয়াল ফান্ড কেনার পর 3 বছরের মধ্যে এই মিউচুয়াল ফান্ডকে কিন্তু আপনি রিডিম করতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না। 2 নম্বর, এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামটাই ইকুইটি অর্থাৎ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়। মিনিমাম 80% এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট হয়। 3 নম্বর, এই মিউচুয়াল ফান্ডের রিটার্নটা কিন্তু মার্কেট লিঙ্কড। আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ডের আন্ডারলাইন যে ইকুইটি আছে অর্থাৎ যে ইকুইটি বা স্টক বা শেয়ারেতে ওই মিউচুয়াল ফান্ডটা ইনভেস্ট করেছে তাদের পারফরমেন্সের উপরেই ওই মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সটা নির্ভর করে। চতুর্থ যেটা সেটা হলো এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও দেখা যায়। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির স্টকেতে ইনভেস্ট হয়। লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতেও যেমন ইনভেস্ট হয়, মিড ক্যাপ কোম্পানির শেয়ারেতেও ইনভেস্ট হয়, তেমনিভাবে স্মল ক্যাপ কোম্পানির শেয়ারেতেও ইনভেস্ট হয়। সুতরাং একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও দেখা যায়। এইবার আমরা জেনে নিই যে এই ELSS মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিটটা কি আছে। প্রথম যে ট্যাক্স বেনিফিটটা আসছে সেটা হলো 80C আন্ডারে 1.5 লাখ টাকা, যেটা আমি শুরুতেই ভিডিওর বলেছিলাম যে 80C আন্ডারেতে 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু এখানেতে ইনকাম ট্যাক্সে ছাড় পেতে পারবেন।
আর দ্বিতীয় যেটা সেটা হলো যে এই মিউচুয়াল ফান্ড কেনা বেচার সময় কীরকম ট্যাক্স দিতে হয়। প্রথম কথা, এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে না। কারণ কি? কারণ 3 বছরের আগে তো আপনি বিক্রি করতে পারছেনই না, সুতরাং শর্ট টার্ম ক্যাপিটাল গেন লাগার কোনো প্রশ্নই নেই। এরপরে যেটা সেটা হলো লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেন হলো 10%, অর্থাৎ আপনার যে গেন হলো তার 10% আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে, কিন্তু 1 লাখ টাকা গেন হয়ে যাবার পর, অর্থাৎ আপনার প্রথম 1 লাখ টাকা গেনের জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 1 লাখ টাকার বেশি যে গেনটা আসছে সেই গেনটার উপরেতে কিন্তু আপনাকে 10% ট্যাক্স দিতে হবে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে। এরপরে যে প্রশ্নটা আসবে যে এই ELSS ফান্ডের অ্যাডভান্টেজগুলো কী কী। প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হলো শর্টার লক ইন পিরিয়ড। দেখুন 80Cর আন্ডারে তো অনেক অপশানের কথা আপনাকে তো আমি বলেছি, PPF এর কথা বলেছি, সুকন্যা সমৃদ্ধি যোজনার কথা বলেছি। এবার দেখুন এইগুলোর টেনিওর যদি দেখেন, PPF এর ক্ষেত্রে 15 বছর, সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য 21 বছর। আবার যদি আপনি ট্যাক্স সেভিং FD দেখেন বা NSC দেখেন, তাদের ক্ষেত্রেও দেখবেন তাদের লক ইন পিরিয়ড হচ্ছে 5 বছর, কিন্তু এক্ষেত্রে তার থেকেও কম, এর ক্ষেত্রে 3 বছরের লকিং পিরিয়ড। সুতরাং আমি বলতে পারি এর লিকুইডিটিটা বেশি আছে, 3 বছর পরে আপনি এটাকে বিক্রি করতে পারেন। দ্বিতীয় যেটা এবং খুব ইম্পর্টেন্ট সেটা হলো হায়ার রিটার্ন। আপনাকে আমি আগেই দেখিয়ে দিয়েছি যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে তাদের কীরকম রিটার্ন পাওয়া যায়। তাদের রিটার্ন তো ফিক্সড এবং এই রিটার্নটা মোটামুটি 6 থেকে ম্যাক্সিমাম 8.5%-এর মতো রিটার্ন পাওয়া যায়। কিন্তু ELSS ফান্ডের ক্ষেত্রে কিন্তু এর থেকে অনেক বেশি রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল আছে। চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ELSS ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ড পাস্টেতে কীরকম পারফর্ম করেছে। আপনি যদি এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন যে গত 1 বছরে এই ক্যাটাগরি থেকে 17.91% রিটার্ন এসেছে। 2 বছরের যদি আপনি রিটার্ন দেখেন তাহলে সেটা হলো 10.74%। 3 বছরের টেনিওরে যদি আপনি রিটার্নটা দেখেন তাহলে রিটার্নটা আরও ভালো, 22.30%। 5 বছরের টেনিওরে এর রিটার্ন হচ্ছে 17.02%, এবং যদি আপনি 10 বছরের টেনিওর দেখেন তাহলে এর রিটার্ন হচ্ছে 15.97%। তাহলে দেখতেই পাচ্ছেন যদি আমি লং টার্মই দেখি 10 বছরের জন্য এর রিটার্ন কত আসছে, 15.97%। এইবার আমি একটা যদি কম্পারেটিভ করি, মনে করলাম 80Cর আন্ডারেতে একটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট নিলাম, যেমন মনে করি PPF। তো একদিকে আমি PPF-কে নিলাম আর একদিকে ELSS-কে নিলাম। PPF এর রিটার্ন ফিক্স 7.1%, কিন্তু ELSS এর ক্ষেত্রে রিটার্ন ফিক্স নয়। তো মোটামুটি পাস যেরকম রিটার্ন আসছে সেরকম ধরে নিয়ে আমি এক্সপেক্ট করছি যে 15% রিটার্ন ধরলাম। এবার 80Cর আন্ডারেতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন। তো আমি এই 1.5 লাখ টাকা ইনভেস্ট করব 12 মাসেতে, অর্থাৎ 1 বছরে। তাহলে প্রতি মাসে আমার কত আসছে, 12,500 টাকা। এইবার যদি আমি 12,500 টাকা PPF-এতে ইনভেস্ট করি 15 বছর, তাহলে আমি টোটাল PPF-এতে কত ইনভেস্ট করলাম, 22,50,000 টাকা। ইন্টারেস্ট কত পেলাম, ইন্টারেস্ট PPF-এর ভ্যারিয়েবল প্রতি কোয়ার্টারেতে চেঞ্জ হতে পারে, তবু বর্তমানেতে যে রেট আছে জাস্ট সেটার উপর বেস করে আমি ক্যালকুলেশন করলাম। 7.1%-এর হিসাবে যদি ক্যালকুলেশন করি তাহলে ইন্টারেস্ট আসবে 16.95 লাখ। তাহলে টোটাল ম্যাচুরিটি ভ্যালু হলো 39.45 লাখ। এবার PPF-এর যে ম্যাচুরিটি ভ্যালু, ইন্টারেস্ট সব কিছুতেই ট্যাক্সের ছাড় আছে, কোনো ট্যাক্স দিতে হবে না। টোটাল যে 39.45 লাখ পেলাম এই পুরো টাকাটাই আমি পেয়ে যাবো, এর জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। তো এটা একটা PPF-এর সুবিধা। এইবার আমি ক্যালকুলেশন করি ELSS-এর ক্ষেত্রে। ELSS-এর ক্ষেত্রেও আমি প্রতি মাসে 12,500 টাকার একটা SIP করব, এবং আমার টেনিওর হচ্ছে 15 বছর। আমি 15% রিটার্ন ধরছি, তাহলে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একই থাকছে 22,50,000 টাকা। কিন্তু গেন কত হবে, 15% যদি আমি CAGR-এর রিটার্ন ধরি তাহলে গেন আসবে 62.11 লাখ। তাহলে আপনি বুঝতে পারছেন ম্যাচুরিটি ভ্যালু কত আসবে, 84.61 লাখ। এইবার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয়। গেন আমার কত হয়েছে, গেন হয়েছে 62.11 লাখ। আমি জানি যে 1 লাখ টাকা পর্যন্ত গেন ছাড় আছে, তাহলে আমি 62.11 লাখ থেকে 1 লাখ টাকা মাইনাস করে দিলাম, পরে রইল 61.11 লাখ। এই টাকাটার উপর আমাকে 10% ট্যাক্স দিতে হবে, তো আমি সেই 10% ট্যাক্সও দিয়ে দিলাম। আমার ট্যাক্স আসছে কত, 6.11 লাখ। তা সেই ট্যাক্সটা যদি আমি বাদও দিয়ে দিই, 6.11 লাখ টোটাল ম্যাচুরিটি ভ্যালু থেকে যদি মাইনাসও করে দিই, তো সেটাও আসছে কত আপনার 78.50 লাখ। তাহলে দেখতে পাচ্ছেন যে PPF-এর তুলনায় ELSS-এ প্রায় আপনার ডবল ম্যাচুরিটি ভ্যালু আসছে। এবারে অনেকে এটা বলতেই পারেন যে PPF-এর সাথে আপনি ELSS-এ কী করে তুলনা করছেন। PPF হচ্ছে একটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, এটাতে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। ELSS তো মার্কেট লিঙ্ক প্রোডাক্ট। হ্যাঁ, এইটা এইভাবে তুলনা হয় না, কিন্তু যেহেতু আপনার কাছে 80Cর আন্ডারেতে দুটো অপশানই থাকছে এবং আপনি আপনার রিস্ক ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করছেন না। আমি তো বলেই দিয়েছি যে রাহুলের বয়স 30 বছর,
রাহুল চাইছে একটু রিস্ক নিতে, সে বলছে যে আমি একটু ঝুঁকি নিই, যেহেতু আমি দেখেছি যে ঝুঁকি নিলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবার চান্স আছে, সেই কারণের জন্য রাহুল এখানে ইনভেস্ট করছে। আপনি যদি ঝুঁকি নিতে না চান, আপনার জন্য তো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছেই, সেগুলোতে আপনি ইনভেস্ট করতেই পারেন, কিন্তু ইএলএসএস যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার এইরকম বেশি পরিমাণ রিটার্ন পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবার আপনি কনভিন্সড হয়ে গেছেন যে না 80Cর ক্ষেত্রে আমি ইএলএসএস ফান্ডেতেই ইনভেস্ট করব। তাহলে এবার দেখতে হবে যে ইএলএসএস আন্ডারে তো অনেক ফান্ড আছে, তো অনেক ফান্ড হাউস আছে, প্রায় সব ফান্ড হাউসের ক্ষেত্রেই একটা একটা ইএলএসএস ফান্ড আছে। তো তার ভেতর থেকে আপনি বেস্ট ফান্ডটা কীভাবে বাছবেন? তো সেটা বাছতে গেলে আপনাকে কতগুলো প্যারামিটার্স দেখতে হবে। সেই প্যারামিটার্সগুলো কী কী? সেই প্যারামিটার্সগুলোর মধ্যে প্রথম যেটা, সেটা হলো ফান্ডের রিটার্ন কনসিস্টেন্সি, অর্থাৎ পাস যে রিটার্ন আছে সেই রিটার্নটা কীরকম কনসিস্টেন্ট আছে। 3 বছর, 5 বছর, 10 বছরের টেনিওরেতে ফান্ডটা কীরকম রিটার্ন দিয়েছে, কনসিস্টেন্ট রিটার্ন দিয়েছে কিনা, তার যে ক্যাটাগরি অ্যাভারেজ তাকে বিট করতে পেরেছে কিনা, বেঞ্চমার্ক যেটা আছে সেই বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে কিনা, সেটা আমি দেখব। 2 নম্বর যেটা দেখবো সেটা হলো এক্সপেন্স রেশিও, অর্থাৎ ওই যে মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ডটাকে পরিচালনা করার জন্য তো আপনাকে কিছু খরচা দিতে হয়, যেটাকে এক্সপেন্স রেশিও বলে। তো সেই এক্সপেন্স রেশিওটা যত কম হবে ততই ভালো। এবার 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো কতগুলো ফিনান্সিয়াল প্যারামিটার্স আছে, যে প্যারামিটার্সগুলোকে আপনাকে দেখতে হবে। সেগুলো কি কি? সেগুলো হলো ওই মিউচুয়াল ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার আলফা, তার বিটা, শার্প রেশিও, ট্রেনার রেশিও, এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। চতুর্থ হলো আপনার ফান্ড হাউসের হিস্ট্রি, যে ফান্ড হাউসেতে আপনি ইনভেস্ট করছেন তারা যে ফান্ডগুলো পরিচালনা করছে সেই ফান্ডগুলো কেমন, সেগুলো কীরকম পাস রিটার্ন দিয়েছে, এগুলো আপনাকে দেখতে হবে। আর 5 নম্বর হলো যে ফান্ডের যিনি ম্যানেজার আছেন তার ট্র্যাক রেকর্ড কেমন, তিনি এই ফান্ডটা কতদিন ধরে পরিচালনা করছেন, এর আগে তিনি কোন ধরনের ফান্ড পরিচালনা করেছিলেন এবং তাদের পারফরমেন্স কেমন ছিল, এইগুলো আপনাকে দেখতে হবে। আর আপনি যদি আরও বিস্তারিতভাবে জানতে চান যে একটা ভালো মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেক্ট করবো, সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, এই ভিডিওর শেষে এর স্ক্রিনে আপনাকে দিয়ে দেবো। সেখানে আপনি একদম পরিষ্কারভাবে বুঝে যেতে পারবেন যে একটা ভালো ফান্ড আপনি কীভাবে সিলেক্ট করবেন। তো এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, এই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে টোটাল যে ইএলএসএস ক্যাটাগরি আছে তার মধ্যে যে ফান্ডগুলো আছে তার ভেতর থেকে কতগুলো ফান্ডকে আমি শর্ট লিস্ট করেছি, এই ফান্ডগুলোর ক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন, এই ফান্ডগুলো আপনার র্যাডারে রাখতে পারেন। সেই ফান্ডগুলো কী কী পুরো লিস্টটা আপনাকে আমি শো করছি, আপনি দেখে নিন। পুরো লিস্টটা আপনাকে আমি শো করছি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছরের রেঞ্জেতে এরা কীরকম রিটার্ন দিয়েছে সেটাও আপনি দেখে নিন। দেখে নিয়ে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করতে পারেন। শুধু এখান থেকে না, আপনি পুরো ইএলএসএস ক্যাটাগরির ভেতর যে মিউচুয়াল ফান্ডগুলো আছে এখানেতে আমি শুধুমাত্র সেই ফান্ডগুলো সিলেক্ট করছি যেগুলো 10 বছর পার করেছে। এমন কিছু ফান্ড আছে যেগুলো এখনো 10 বছর হয়নি কিন্তু সেগুলো ভালো পারফর্ম করেছে, তার ভেতর থেকেও সিলেক্ট করতে পারেন। তো এইবার অনেকগুলো মিউচুয়াল ফান্ডের ভেতর থেকে ভালো ফান্ড আপনি কিভাবে সিলেক্ট করবেন, তাহলে আপনি আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি আপনি মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে কিছু টাকা আয় করতে চান তাহলে সেটা কিভাবে করবেন সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।